আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি আমার বোটানি চ্যাপ্টার 1 এর সিরিজ লেকচারে 7 নম্বর ক্লাসটা পড়াবো। আজকের ক্লাসে যে টপিকটা আছে সেটা হলো প্লাজমা মেমব্রেন। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে এই প্লাজমা মেমব্রেন রিগার্ডিং অনেকগুলো কথা আমি বলেছিলাম। আজকে প্লাজমা মেমব্রেন ডিটেইলসটা আমরা পড়বো। এখন এই প্লাজমা মেমব্রেন পড়তে গেলে এটার মধ্যে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ডিটেইলস, স্ট্রাকচার উইথ ফিগার অ্যান্ড ডিটেইলস অফ ফ্লুইড মোজাইক মডেল। এই কোয়েশ্চেনটা বোর্ড কোয়েশ্চেনে প্রচুর আসছে। তোমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ স্টুডেন্টরা এই ক্লাসটা করতে পারবা, কারণ এখানে প্রতিটা টার্মস এবং এক্সপ্লেনেশনগুলা এমনভাবে থাকবে যাতে দুই ভার্সনের স্টুডেন্টরা ক্যাচ করতে পারো। এবং ক্লাস করার শেষে অথবা ক্লাসের প্রথমে আমার কমেন্ট সেকশনে এই চ্যাপ্টারের প্রিন্টেড নোট পাবা। যদি কেউ নোট না পাও, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা এই নোটগুলা পাবা। কারণ দেখো, আমাদের বায়োলজিতে বা এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্টেরই অনেকগুলো বই থাকে। প্রত্যেকটা বই থেকে ইন্ডিভিজুয়ালি পড়াটা আমাদের জন্য একটু টাফ। আমি আমার লেকচারগুলোকে এমনভাবে মেক করছি যাতে 3-4টা বইটাকে কোয়েনসাইজ করে তোমাদের জন্য দেওয়া। সো তোমাদের কাছে যদি হ্যান্ড নোট বা শিট বা যদি এগুলো প্রিন্টেড কপিগুলো না থাকে, তাহলে রিটেন আনসার করাটা তোমাদের জন্য অনেক টাফ হবে। যারা ডিটেলসে পড়তে চাও এবং অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য সিরিজ লেকচারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ তুমি যদি একটা টপিকের ডিটেলসটা যদি প্রথমে না পড়ো, তাহলে তোমার ওই টপিকের বা ওই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হওয়াটা খুব টাফ। কারণ তুমি যদি প্রথমেই চিন্তা করো আমি শর্টকাট পড়বো, আমি কম পড়বো, তাহলে এক্সামে এমন কিছু কোয়েশ্চেন এসে পড়বে যেগুলো তুমি কখনোই আনসার করতে পারবা না। সো আমি যেটা বলবো যে প্রত্যেকটা অধ্যায়েরই মিনিমাম 10 ঘন্টার ক্লাস করলে, মানে ডিটেলসে যদি তুমি পড়ো চ্যাপ্টারের লেংথ ওয়াইজ, তাহলে তোমার জন্য ভালো। পরবর্তীতে রিভিশনের টাইমে তুমি ওয়ান শট বা শর্টকাট ক্লাসগুলো দেখা তোমার জন্য ভালো হবে। তবে অবশ্যই একবার তুমি ডিটেলসে পড়বা। সো আসো, আজকের টপিকটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দেখো, এই প্লাজমা মেমব্রেনটা হচ্ছে বোথ প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে আমরা পাবো। আমি একটা গ্রস ফিগার আঁকছি। এই যে দেখো, যে এইটা হচ্ছে একটা সেল। আমি এটাকে প্ল্যান্ট সেল বানাই। যদি আমি এটাকে প্ল্যান্ট সেল বানাই, তাহলে এটার এই যে বাইরের পার্টটা হচ্ছে, এই বাইরের পার্টটা হচ্ছে সেল ওয়াল। এটা কি? সেল ওয়াল। সেল ওয়ালের ঠিক পরে এইখানে যে লেয়ারটা থাকে, এটার নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। আই রিপিট, দিস ইজ নট প্রোটোপ্লাজম, দিস ইজ প্রোটোপ্লাস্ট। দেন দেখো, এই প্রোটোপ্লাস্টের মধ্যে দুইটা পার্টস আছে। একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তুমি যদি এই কনসেপ্টটা না বোঝো, তাহলে তুমি সেলের একেবারে বেসিক জিনিসটা তুমি মিস করবা, কারণ তোমার নলেজ তখন ব্লাড থাকবে। এটা তোমাকে বুঝতেই হবে। এবং এসএসসিতে আমাদের এই জিনিসটা এতটা ডিটেলসে দেওয়া নেই। প্রোটোপ্লাস্টের মধ্যে তুমি পাবো হচ্ছে প্রোটোপ্লাজম, দেন হচ্ছে তুমি পাবো হচ্ছে আর্গেস্টিক ম্যাটেরিয়ালস। আমার প্রিভিয়াস ক্লাসে তুমি এগুলা পাবা। তারপর আমি এখানে আরেকবার একটু বলছি। দেন এই প্রোটোপ্লাজমের পার্টস হচ্ছে 3টা। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে এখানে থাকে হচ্ছে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, দেন থাকবে হচ্ছে সাইটোপ্লাজম। আমি তোমাদেরকে দেখাই, তুমি যদি এইটুকু বোঝো তাহলে তোমার বায়োলজির প্রতি ভালো লাগা আসবে। দেন দেখো, তার মানে এই যে এই পুরা জায়গাটা, এই যে এইটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাজমের আন্ডারে যা যা থাকে দ্যাট ইজ প্রোটোপ্লাজম। ওখানে তুমি কি পাবো? ওখানে তুমি এটা নিউক্লিয়াস পাবা। দিস ইজ নিউক্লিয়াস। দেন হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে সেল মেমব্রেন, আর এখানের মধ্যে হচ্ছে তুমি যে প্রোডাক্টগুলো পাবা দ্যাট ইজ সাইটোপ্লাজম। তার মানে এই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তারপর হচ্ছে তোমার সবকিছুকে যে কাভার দিয়ে রাখে, সে এই যে এই লেয়ারটা হচ্ছে আজকে আমাদের টপিক। এইটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা এটাকে আবার সেল মেমব্রেন নামেও চিনি। এখন এই যে সেল মেমব্রেনটা, তুমি যখন প্ল্যান্ট সেল পড়বা, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তুমি দেখবা যে এই যে প্ল্যান্ট সেলের সেল ওয়ালের ঠিক পরেই সেল মেমব্রেনটা পাওয়া যায়। কিন্তু দেখো, আমাদের এনিম্যাল সেলে তো সেল ওয়াল নাই। তাহলে আমি যদি এখানে হাত দিচ্ছি না, যে দেখো এই যে আমার এগুলো হচ্ছে আমার সেল, এনিম্যাল সেল। এনিম্যাল সেল আমি যেখানে টাচ করতেছি সেটাই হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। তুমি এই জিনিসটা রিপিটেডলি দেখবা, তাহলে তোমার কনসেপ্টটা ফুল ক্লিয়ার হবে। দেন দেখো, এখন আসলে হচ্ছে এই প্লাজমা মেমব্রেন ফর দ্য ফার্স্ট টাইম ইনভেন্ট করেছিল কে?
প্লাজমা মেমব্রেনটা ইনভেন্ট করছে যে সায়েন্টিস্ট, ওনারা দুইজন, কার্ল নাগেলি এবং ক্রেমার। এটা এমসিকিউতে আসে 1855-এ। এখন এই সেল মেমব্রেনটা ওটা কিছু সিনোনিমস আছে, মানে আমরা অনেকগুলা নামে এটাকে আমরা চিনি। যেটা আছে যে দেখো, সেল মেমব্রেনকে আমরা প্লাজমা মেমব্রেন, বাংলায় বলেছে কোষ ঝিল্লি, দেন আবার এটাকে আমরা সেল মেমব্রেন বলি কারণ এটা সেলকে কাভারিং দেয়। দেন আমরা এটাকে বলি প্লাজমা লেমা। দিস ইজ ইম্পর্টেন্ট, প্লাজমা লেমা, এটা 9-10-এর বইতে ছিল। এই প্লাজমা লেমা কথাটা যে বলেছেন সেই সায়েন্টিস্টের নামটা পরীক্ষার মধ্যে আসে, যিনি বলেছেন ওনার নাম হচ্ছে জে.কিউ. প্লাওয়ার। জে.কিউ. প্লাওয়ার, তোমরা এটা অবশ্যই জানবা। প্লাজমা লেমার সায়েন্টিস্টের নাম হচ্ছে কি, যে ইনভেন্ট করেছে এবং যে বলেছে ওনার নাম হচ্ছে জে.কিউ. প্লাওয়ার। এটা এমসিকিউতে আসে। দেন দেখো, সেলের সেম নাম হচ্ছে সাইটো, মিন্স হচ্ছে সেল। সো সেল মেমব্রেন আরেকটা নাম হচ্ছে সাইটোমেমব্রেন। দেন হচ্ছে এটাকে আবার কেউ কেউ বায়োমেমব্রেনও বলে। হোয়াই দিস ইজ কল্ড বায়োমেমব্রেন, এটা কিন্তু এক্সামে আসতে পারে। দেখো, বায়ো মানে হচ্ছে লাইফ, লাইফ বা জীবন, বা বায়ো মানে হচ্ছে যেটা জীবিত আছে। তো এই সেল মেমব্রেনটা কিন্তু অলওয়েজ লাইফ থাকে। আমরা জানি সেল ওয়ালটা হচ্ছে একটা ডেড হচ্ছে নন লিভিং, বাট দ্য বায়ো মেমব্রেন মিনস হচ্ছে এই সেল মেমব্রেনটা হচ্ছে একটা লিভিং পার্টিকল। দেন দেখো, এটাকে হচ্ছে আবার আমরা ইউনিট মেমব্রেন বলি। ইউনিট শব্দের বাংলা হচ্ছে একক। দেখো, আমরা জানি ডিস্টেন্স বা দূরত্বর ইউনিট হচ্ছে মিটার, সেন্টিমিটার, টাইমের একক হচ্ছে সেকেন্ড। তেমনি ভাবে তুমি একটা সেলের ভিতরে যেসব মেমব্রেনাস পার্টিকল পাবা, লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বডি, আবার নিউক্লিয়াস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন, এভরিথিং ইজ মেড বাই দিস, মানে ওইখানে সব জায়গাতে তুমি সেল মেমব্রেনটা পাবা। যেহেতু তুমি সেল মেমব্রেনটা সব জায়গায় পাবা, দ্যাটস ওয়াই ওটাকে বলা হচ্ছে ইউনিট মেমব্রেন। এটা কিন্তু ব্রিটেনে আসছে। সেল মেমব্রেনকে একক মেমব্রেন, অথবা হোয়াই দিস সেল মেমব্রেন ইজ কল্ড ইউনিট মেমব্রেন। সো এটা তোমরা ভালোভাবে পড়বা। দেন এটাকে আবার বলা হয় সিলেক্টিভ পারমিয়াবল মেমব্রেন। দেখো, সিলেক্টিভ পারমিয়াবলের বাংলা হচ্ছে অর্ধভেদ্য। অর্ধভেদ্য, এটাকে অর্ধভেদ্য কেন বলে? কারণ এই সেল মেমব্রেনের ভিতরে সবকিছু এন্ট্রি নিতে পারে না, কিছুকে সে এন্ট্রি নিতে দেয়, সবাইকে দেয় না, আবার সবাইকে সে বেরোতে দেয় না, তার চুজ মতো বা পছন্দ মতো কাউকে না কাউকে সে বের হতে দেয়। যেহেতু সে বের হওয়া বা এক্সিট বা এন্ট্রির ক্ষেত্রে একটা সিলেক্টিভ পার্টিকল বা সাবস্টেন্স গুলাকে সে অ্যালাউ করে, দ্যাটস ওয়াই এই মেমব্রেনটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। এখন আমরা ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো। এই সেল মেমব্রেনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটাকে ডিভাইড, সেটার জন্য হচ্ছে বেশ কয়েকটা তোমার হচ্ছে যে ল আছে এবং কয়েকজন সায়েন্টিস্ট কিছু কথা বলছে, কিছু মডেল দিচ্ছে। তার মধ্যে দুইটা মডেল আছে, একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, এটা আগে আসছিল, পরবর্তীতে হচ্ছে স্যান্ডউইচ মডেল থেকে একটু বেটার ভার্সন যেটা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমরা এখন পড়বো স্যান্ডউইচ মডেল এবং ফ্লুইড মোজাইক মডেল। আসো, স্যান্ডউইচ মডেল এবং ফ্লুইড মোজাইক মডেল। সো এগুলো তোমরা রিপিটেডলি তো দেখবা। এখন আসা হচ্ছে, আমরা জানি প্রথমে হচ্ছে আমরা জানবো যে স্যান্ডউইচ মডেলটা দেখতে কেমন। স্যান্ডউইচ মডেলের পরে আমরা আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা ব্রিটেনে আসে, সেই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা পড়বো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে স্যান্ডউইচ মডেল। দেখো, এটা খুবই সিম্পল একটা টপিক। তোমরা জাস্ট ফিগারটা যদি বোঝো তাহলে তুমি বাকি কিছু পরীক্ষায় লিখতে পারবে যদি কখনো আসে। এটা বেসিক্যালি 2 নম্বরে আসে, এছাড়া এমসিকিউতে আসে যে এটার ইনভেন্টরকে এবং এটা কি কি প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। দেখো, স্যান্ডউইচ মডেলটাকে স্যান্ডউইচ বলার কারণটা হচ্ছে এটার সাথে স্যান্ডউইচের একটা মিল পাওয়া যায়। তো ড্যানিয়েলি এবং ডেভসন 1935-এ এটা ইনভেন্ট করে। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল দেখো, এটার মধ্যে হচ্ছে দেখো এই যে এই মাঝখানে হচ্ছে লিপিড পোর্শনটা থাকে, বাইলেয়ার, ওকে, এবং দুই পাশে হচ্ছে কিছু প্রোটিন লেয়ার থাকে, দুই পাশে হচ্ছে কিছু প্রোটিন থাকবে। তাহলে দেখো, আমি যদি বলি এগুলো হচ্ছে লিপিড, আর এই দুই পাশে হচ্ছে তুমি হচ্ছে প্রোটিন পাবা। তাহলে আমি দেখো, এটা কিছুতে স্যান্ডউইচের সাথে তো মিল পাওয়া যায়। দুই পাশে দুইটা ব্রেড থাকে, ওই মাঝখানে হচ্ছে তোমার ব্রেড
মাঝখানে হচ্ছে তোমার চিকেন অর সামথিং যে কোনো কিছু যদি ইউজ করা হয়, তো এই দুইটা ইজ কম্পারেবল, তোমার কম্পারেবল ইনটু তোমার হচ্ছে ব্রেড প্রোটিনটা, আর মাঝখানের ওই লিপিডটা হচ্ছে তোমার ওই মাঝখানে যা থাকে, তো ওইটার সাথে কম্পেয়ার করে হচ্ছে আমরা স্যান্ডউইচ মডেলটা পাবো। এটা জাস্ট মনে রাখবো হচ্ছে সায়েন্টিস্টের নাম হচ্ছে ড্যানিয়েল ইয়ান ডেভসন 1935, এবং দুই পাশে থাকে হচ্ছে প্রোটিন আর মাঝখানে থাকে হচ্ছে লিপিড। এখন আমরা যেটা মেইন টপিক সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এইটা রিটেনে উইথ ফিগার হিউজ আসে, সো আসো আমরা ওটা পড়ি। ওকে, ফ্লুইড মোজাইক মডেল ম্যাক্সিমাম সময় কিন্তু এক্সামের মধ্যে আসে। বোটানি চ্যাপ্টার 1 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আসো, তোমরা এটার জন্য এটা বইয়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশন দিয়ে তো লেখা, আমি জাস্ট ছবিটা আঁকবো এবং আমি যে কথাগুলো বলবো এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। ওকে, ফ্লুইড মোজাইক মডেল। আসো আমরা এখন এটা পড়ি। দেখো ফ্লুইড মোজাইক মডেলের ইনভেন্টর কে? ইনভেন্টর হচ্ছে এস.জে. সিঙ্গার এন্ড জি.এল. নিকলসন। এই দুইজন সায়েন্টিস্ট 1972-তে এই মডেলটা ইনভেন্ট করেন। আমরা এখন এই মডেলটার ডিটেইলসটা পড়বো। দেখো এটাকে ভাগ করা হয়েছে কি কি ভাগে, তাহলে দেখো প্রথমত হচ্ছে আমরা এটা দেখবো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। তো নাম্বার 2 হচ্ছে মেমব্রেন প্রোটিন, নাম্বার 3 হচ্ছে গ্লাইকোক্যালিক্স, তো নাম্বার 4 হচ্ছে কোলেস্টেরল। এই চারটা টপিক। দেন হচ্ছে আমরা এটার পড়ব হচ্ছে ফাংশন, এবং হচ্ছে এটার আরো দুইটা টপিক আমরা একটু পরে ডিসকাস করবো, এগুলো লেস ইম্পর্টেন্ট বাট এমসিকিউতে আসে। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা এই চারটা পয়েন্ট টার্গেট করে আমরা এই ফিগারটা ড্র করে দেন যদি আমরা বাকিগুলা পড়তে পারি, তোমার টার্গেট হচ্ছে তুমি ফিগারটা ড্র করা শিখবা। ফিগার যেভাবে আঁকবা সেভাবে তুমি ডিটেইলসটা লিখবা, তাহলে তুমি এটা ইজিলি পারবা। দেখো, আচ্ছা দেখো এখন আমি যেটা ড্র করব ওটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে তুমি এটার বইয়ে যখন তুমি ছবিটা দেখবা তোমার কাছে অনেক টাফ লাগবে, কিন্তু আমি যেভাবে আঁকতেছি তোমার টার্গেট হচ্ছে তুমি যেভাবে রিটেনে লিখবা তুমি সেভাবে হচ্ছে ছবিটা আঁকবা, তাহলে তোমার কষ্টটা কম হবে। এই যে দেখো তুমি প্রথমে এখানে যে কাজটা করবা ফসফোলিপিড, তাহলে দেখো এগুলো এরকম কয়েকটা দিবা, 1টা 2টা 3টা 4টা, ধরো হচ্ছে আমি আরেকটা দেই 5টা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এরকম টাইপের একটু বাঁকা হবে পরের শেপটা, এগুলো আসলে আমরা খুব একটা মেনটেন করি না। এটা যদি একটু সোজা এটা হবে একটু বাঁকা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুলস। ওকে, এই যে 1টা, এই যে 2টা, যে 1টা, এই যে 2টা। সো দেখো এটা আমি এটা বাইলেয়ার, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। সো তুমি এরকম সেম ভাবে এখানেও পাবা 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, আমি দুই সাইডে দিচ্ছি, অনেক বইতে দেখেছি স্ট্রেট আছে দেওয়া, ওভাবে না দিলেও মানে ওভাবে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন দেখো ফসফোলিপিড বাইলেয়ারটাকে যদি আমি এখানে একটু জুম ভিউতে এসে পড়াই, তোমাকে বলি দেখো এই যে এইটা কি জিনিস এবং এগুলা কি জিনিস। যে দেখো এটার নাম হচ্ছে আচ্ছা তার আগে তোমরা আমাকে বলো, আমরা যদি কোনো লিপিডকে ভাঙি তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা পাবো, তাই না? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা পাবো। এখন দেখো এই যে এখন ধরো এই যে এই পুরাটা হচ্ছে এই পুরাটা কি? পুরাটা হচ্ছে একটা লিপিড। ওই লিপিডকে ভাঙলে তুমি এই যে এটা হচ্ছে গ্লিসারল হেড, এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লিসারল। এই হেড পোর্শনটার নাম কি? গ্লিসারল হেড। আর এই যে এগুলো হচ্ছে টেইল পোর্শন, এই টেইল পোর্শনটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল। তাহলে এখানে কয়টা আছে? এখানে এই যে ফ্যাটি অ্যাসিড আছে হচ্ছে 2টা। তাহলে দেখো তার মানে এইটা হচ্ছে একটা লিপিড, আর এই জায়গাটার মধ্যে একটা ফসফেট গ্রুপ থাকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফেট, একটা গ্রুপ থাকবে। দেখো তাহলে এই যে দেখো এই যে এটা হচ্ছে ফসফেট আর এটা হচ্ছে লিপিড। তাহলে এই টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে ফসফোলিপিড।
ওকে, তাহলে তুমি বারবার দেখো ফসফেট এবং লিপিড মিলে হয়েছে ফসফোলিপিড। সো এই লিপিডকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এটা হচ্ছে গ্লিসারল হেড আর দুইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেল। এটা ঠিক মাথায় একটা ফসফেট গ্রুপ থাকবে। সো টোটাল জিনিসটাকে আমি বলবো কি, এটা হচ্ছে ফসফোলিপিড। তাহলে এখানে এটা হচ্ছে একটা ফসফোলিপিডের লেয়ার, এটা হচ্ছে একটা ফসফোলিপিডের লেয়ার। এই দুইটা লেয়ারকে আমরা একত্রে যেটা বলবো ওটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে তুমি দেখো এটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। দেন এখান থেকে একটা টপিক আসে যে এই যে গ্লিসারল হেডটা, এই গ্লিসারল হেডটা এবং ফ্যাটি অ্যাসিড টেল, এটাকে বলা হয় হচ্ছে এমফিপ্যাথিক। মানে এমফি শব্দের অর্থ হচ্ছে উভয়। আমরা জানি যে এমফিবিয়া ফিলাম আমরা পড়ছিলাম যেটা তোমার পানি, জল এবং স্থল, পানি এবং মাটি দুই জায়গাতে পাওয়া যায়। সো এমফি শব্দের মানে হচ্ছে উভয়। তো এই তোমার হচ্ছে যে এটাকে কেমিক্যালি বলা হয়ে থাকে এমফিপ্যাথিক, কারণ এটার একটা পার্ট হচ্ছে ওয়াটারটাকে অ্যাট্রাক্ট করে আর একটা পার্ট হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে না। তাহলে যে পার্টটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে ওটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক, আর যে পার্টটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে না সেটার নাম হচ্ছে হাইড্রোফোবিক। এখন আমরা দেখব কোনটা তোমার হচ্ছে যে হাইড্রোফিলিক আর কোনটা হচ্ছে হাইড্রোফোবিক। দেখো তুমি যে ফসফোলিপিড বাইলেয়ারটার ভেতরে তুমি এই কথাগুলাই লিখবা। তোমরা আমার নোট, হ্যান্ড নোট বা পিডিএফটা চেক করলে তুমি ওটা ঠিকভাবে পাবা। তুমি এই ফসফোলিপিড বাইলেয়ার পয়েন্টটা দিয়ে 3 থেকে 4 লাইন লিখলেই হবে, বাকি কোনো কিছু আর লেখা লাগবে না। দেখো এই যে এই পার্টটুকু হচ্ছে হাইড্রোফোবিক, এটার নাম কি, হাইড্রোফোবিক। আর এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক। ওকে, তাহলে উপরে পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক আর এটা হচ্ছে হাইড্রোফোবিক। ক্লিয়ার? এটা হচ্ছে হাইড্রোফিলিক আর এটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে দেখো আমাদের ফসফোলিপিড বাইলেয়ারটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব এখানে কি কি ধরনের মেমব্রেন প্রোটিন আছে। মেমব্রেন প্রোটিন আছে কয়টা? মেমব্রেন প্রোটিন আছে হচ্ছে 3টা। দেখো প্রথমত যে মেমব্রেন প্রোটিনটা আছে ওটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে দেখো এটার নাম কি, এই যে প্রোটিনটা আমি আঁকলাম এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তোমরা একটু জুম করে দেখবে তাহলে এগুলো বুঝতে পারবে। এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এখন এটাকে ইন্টিগ্রাল প্রোটিন কেন বলে? এটাকে ইন্টিগ্রাল প্রোটিন বলে কারণ হচ্ছে এইটা বোথ সাইডটাকে কভার করে থাকে, পুরোপুরি ইন্টিমেট কন্ডিশন এটা থাকে। দেন আসো হচ্ছে আমরা এখানে আরেকটা পাবো ইন্টিগ্রাল প্রোটিনের পাশাপাশি অনেক বইতে অনেকভাবে আছে দেওয়া। তুমি এইখানের মধ্যে দেখো একেবারে ঠিক ফসফোলিপিড বাইলেয়ারের পেরিফেরাল জায়গাটাতে তুমি আরেকটা প্রোটিন পাবা, এইটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ওকে, দেখো এইটা আবার তুমি এখানের মধ্যে তুমি দেখো এই জায়গাটার মধ্যে তুমি পেরিফেরাল প্রোটিনের পার্টটুকু পেতে পারো। ধরো এটাও একটা পেরিফেরাল প্রোটিন। দেখো ফিগারটা এক জায়গায় এক এক রকম ভাবে আছে, তুমি যেভাবে আঁকো হবে। দেন আরেকটা আছে, এটা হচ্ছে লিপিড লেয়ারটার সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা দেখো আমি সায়েন্টিস্টের নামটা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা আমরা পারি, এস.জে. সিঙ্গার এবং জে.এল. নিকলসন। এখান থেকে দেখো এইখানে লিপিডের কাছাকাছি একটা প্রোটিন বের হয়ে আসবে, মেক হবে। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে লিপিড কম্বাইন্ড প্রোটিন। ওকে, এটার নাম হচ্ছে লিপিড কম্বাইন্ড প্রোটিন, মানে এটা লিপিডের সাথে জয়েন্ট থাকবে। তাহলে যে দেখো আমাদের 3টা প্রোটিন আঁকা কিন্তু শেষ। তুমি যদি ফিগারটাকে ওভারঅল দেখো তাহলে তোমার কাছে অনেক কঠিন লাগবে, বাট তুমি যদি প্রথমে ফসফোলিপিড বাইলেয়ারটা আঁকো, দেন তুমি মেমব্রেন প্রোটিনগুলো দেখাও, তাহলে তোমার জন্য জিনিসটা অনেকটা ইজি হবে। নেক্সট যে পয়েন্টটা আছে ওটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। দেখো গ্লাইকোক্যালিক্স, দেখো আমি যদি এটাকে একটু ভাঙি, দেখো গ্লাইকোক্যালিক্স, দেখো গ্লাইকোক্যালিক্সের ভিতরে 2টা পার্ট আছে, একটা হচ্ছে গ্লাইকোলিপিড আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। দেখো ক্যালিক্স শব্দের অর্থ হচ্ছে বাংলা হচ্ছে বৃতি। দেখো আমি তোমাকে দেখাই, এখানের মধ্যে যদি আমি একটা ফ্লাওয়ার ড্র করি, আমার এখানে স্পেস একটু কম, এই যে দেখো এই যে এইটা যদি একটা ফ্লাওয়ার হয়, দেখো এই যে ফ্লাওয়ারের এই পার্টটার নাম হচ্ছে ক্যালিক্স, বাংলায় আমরা এটাকে বলি হচ্ছে বৃতি। এই ক্যালিক্সের উপরে একটা ফ্লাওয়ারের করলা বা পাপড়িটা এখানে থাকে এবং বাকি পার্টসগুলো গাইনোসিয়াম, এন্ডোসিয়াম, এভরিথিং এখানের মধ্যে তুমি পাবা। সো দেখো হচ্ছে এই যে ক্যালিক্সটা, এইটা হচ্ছে ক্যালিক্স, এই যে ক্যালিক্সের উপরে টোটাল ফ্লাওয়ারটা আছে।
তার মানে ক্যালিক্সটা টোটাল ফ্লাওয়ারটাকে ধরে রাখে। সো এই গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা সুগারের একটা লেয়ার, যেটার উপরে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডটাকে সে ক্যাচ করবে লাইক দিস। এটা কোনো ছবিতে দেখায় নাই, এই জায়গাটার মধ্যে গ্লাইকোক্যালিক্সটা থাকে। তোমরা ভিডিওর এই পোর্শনটুকু বারবার দেখবা, না হলে বুঝবা না। রিটেনে যেভাবে লিখবা যে গ্লাইকোক্যালিক্স তৈরি হয় গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে। দেখো আমি আঁকছি, ধরো এগুলো এক এক জায়গায় এক এক রকম ভাবে আছে দেওয়া। ধরো দিস ইজ গ্লাইকোলিপিড, আর এই যে দেখো এই প্রোটিন থেকে একটা বের হয়ে আসছে, দিস ইজ গ্লাইকোপ্রোটিন। তাহলে এই দেখো এটা হচ্ছে ওকে, এই যে এইখানের মধ্যে গ্লাইকোক্যালিক্স পোর্শনটা আছে, এটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। শুনো, এটার নাম গ্লাইকোপ্রোটিন কেন? কারণ দেখো এটা একটা পেরিফেরাল প্রোটিনের সাথে কানেক্টেড, আর এইটার নামই হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে এই যে দেখো ক্যালিক্সের মতন, আমি এখন ক্যালিক্সটা মুছে দিব। ক্যালিক্স যেমন ফ্লাওয়ারটাকে ধরে রাখে, আমাদের এই যে গ্লাইকোক্যালিক্সটাও গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনটাকে ক্যাচ করে রাখবে। ওকে, লাস্ট ফর দিস স্ট্রাকচার, এইখানে দেখো এই যে সবগুলা মাঝখানে মাঝখানে কিছু কোলেস্টেরল থাকবে, দিস আর দা কোলেস্টেরল। তাহলে এটা কি? এটা হচ্ছে কোলেস্টেরল। দেখো আমার এটা স্ট্রাকচারটা কিন্তু শেষ হয়ে গেছে। তুমি এখন যেটা করবে, এন্ডিং পোর্শনে গিয়ে এইখানে আরো কয়েকটা ফসফোলিপিড বাইলেয়ার অ্যাড করে দিবা। এন্ডিং পোর্শনে গিয়ে আরো কিছু ফসফোলিপিড বাইলেয়ার অ্যাড করে দিবা। দেখো আমার ফিগারটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট। কোন কোন বইতে যেহেতু এটা একটা সেল মেমব্রেন, সেলের ইন্টারনাল পার্টের ছবিটা এখানে দেওয়া আছে, অনেক বইতে দেওয়া নেই। তুমি এতটুকু আঁকলে তোমার ছবির প্রত্যেকটা পার্টস কিন্তু কমপ্লিট। দেখো প্রথম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এই যে এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এগুলো হচ্ছে তিনটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড, দিস ইজ লিপিড কম্বাইন্ড, লিপিড কম্বাইন্ড বা লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। দেন এখানে আছে গ্লাইকোক্যালিক্স, দিস ইজ গ্লাইকোক্যালিক্স, যেটার উপরে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনটা থাকে। দেন হচ্ছে মাঝখানে মাঝখানে কিছু কিছু কোলেস্টেরল থাকবে। দেখো আমরা জানি আমাদের সেল মেমব্রেন বা কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে, কিন্তু তুমি যখন বোটানি চ্যাপ্টার 4 এ ব্যাকটেরিয়া পড়বা, ব্যাকটেরিয়া সেল মেমব্রেনে কোলেস্টেরল নাই। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই শুধু স্ট্রাকচার পার্ট, তাহলে দেখো এটা বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার হচ্ছে এই চারটা, বেসিক স্ট্রাকচার হচ্ছে এই চারটা। দেন হচ্ছে আমরা ফাংশনটা দেখবো। ফাংশনটা তোমরা বই থেকে পড়ে নিবা, তারপর আমি ফাংশনে কিভাবে ইন শর্টে ফাংশনটা পড়তে হবে সেটা আমি একটু পরে বলছি। আরেকটা পয়েন্ট আছে, ওটাকে বলা হয় ডিফারেন্ট স্টেজ অফ সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। ডিফারেন্ট স্টেজ অফ সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, এটা তোমাদেরকে আমি পড়াই দিব। এগুলো মাঝে মধ্যে কম্প্রিহেনসিভ অনুধাবনমূলক কোয়েশ্চেন আসতে পারে। তাহলে তোমরা স্ট্রাকচারটা ঠিকভাবে লিখবা, দেন ফাংশন দিবা। আর ডিফারেন্ট স্টেজে যদি রিটেনে ওরকমভাবে লেখার প্রয়োজন নেই, কিন্তু সেটা এমসিকিউতে এবং কম্প্রিহেনসিভ কোয়েশ্চেনে আসবে, দ্যাটস আমি তোমাদেরকে পড়াবো। ওকে, আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলের স্ট্রাকচারটা আমি তোমাদেরকে আরেকবার বলি। এটা হচ্ছে স্ট্রাকচারালি ইনভেন্টরের নাম হচ্ছে এস.জি. সিঙ্গার এবং জি.এল. নিকলসন। এইটার স্ট্রাকচারে তুমি চারটা এলিমেন্টস পাবা। ফসফোলিপিড বাইলেয়ার, তুমি ফার্স্টে ফসফোলিপিড বাইলেয়ার গুলো আঁকবা। আঁকার পরে তুমি মেমব্রেন প্রোটিনটা দিবা। ফসফোলিপিড বাইলেয়ারের ভিতরে তুমি এই কথাগুলো লিখবা যে কোনটা হাইড্রোফিলিক পার্ট, কোনটা হাইড্রোফোবিক পার্ট, কোনটা লিপিড, কোনটা গ্লিসারল, কোনটা ফসফেট, এগুলো তোমাদেরকে দেয়া লাগবে। দেন হচ্ছে এখানে তুমি যে টপিকটা পড়বা সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন আছে তিনটা, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর এটা হচ্ছে লিপিড কম্বাইন্ড প্রোটিন। আর এখানে আছে গ্লাইকোক্যালিক্স, দ্যাট ইজ গ্লাইকোলিপিড এন্ড গ্লাইকোপ্রোটিন, আর এটার মাঝখানে আছে হচ্ছে কোলেস্টেরল। এখন আমি তোমাদেরকে, ধরো এটা কেমিক্যাল স্ট্রাকচার আসলে তুমি কি লিখবা? কেমিক্যাল স্ট্রাকচার আসলে তুমি লিখবা, দেখো এখানে গ্লাইকোপ্রোটিন আছে, দ্যাট মিনস প্রোটিন, লিপিড, তোমার হচ্ছে ফসফেট, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। কোলেস্টেরল ইজ ওয়ান টাইপ অফ লিপিড, তো লিপিড, এগুলো তুমি ভালোভাবে পড়লেই হবে। এখন আসলে হচ্ছে আমি তোমাদের যেটা দেখাবো শর্টকাটে কিভাবে তুমি এটার ফাংশনটা মনে রাখবা। দেখো দেখো ফাংশনটা 4 নাম্বার কোয়েশ্চেনে অনেক থাকে। দেখো এটার ফাংশন গুলা সহজে মনে রাখার উপায় হচ্ছে, দেখো পি কিউ আর এস টি, ইংলিশ ভার্সনের জন্য ইজি, বাংলা ভার্সনের জন্য এটা যে তোমার দেখো মেইন পয়েন্ট থাকবে
দেখো পি ফর প্রোটেকশন, প্রোটেকশন, এস ফর সিক্রেশন, টি ফর ট্রান্সপোর্ট, সে অনেক কিছু ট্রান্সপোর্ট করে, আর ফর রিসিভ বা আর ফর সে রিসিপ্টর হিসেবেও কাজ করে। ওকে, তোমরা এখানের মধ্যে যখন তুমি দেখবা যে PQRST, PQRST তে যখন তুমি সিরিয়ালি যাবা, সিরিয়ালি হচ্ছে তোমার গেলে তুমি ধরো প্রোটেকশন কি কাজ করে, দেন কিউতে হচ্ছে, দেখো কিউতে তো অ্যাকচুয়ালি কিউ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তোমার কালেকশন, অনেক জিনিস সে কালেক্ট করে সে রাখে। আবার মানে কিউর উচ্চারণটা অনেকে কিউ ক সি ক একসাথে করে বিধে আমি এটা আনছি। মানে তুমি এই যে দেখো প্রোটেকশন, কালেকশন, রিসিভ, রিসিপ্টর, সিক্রেশন, ট্রান্সপোর্ট। আমি যদি আবার তোমাকে সহজ ভাষায় বলি, সে প্রতিরক্ষার জন্য কি করে, সে কি কি জিনিস সংগ্রহ করে, কি কি জিনিস সে ধরে রাখে, রিসিপ্টর হিসাবে মানে উদ্দীপনা সে জায়গাতে সে হেল্প করে, কি কি জিনিস সিক্রেশন করে বা ক্ষরণ করে, কি কি জিনিস সে ট্রান্সপোর্ট করে। এটা তোমাকে ভালোভাবে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পয়েন্টের এগেইনস্টে তিনটা করে লাইন লিখলেও কিন্তু 18টা লাইন হয়ে যায়। 1.5 থেকে 2 পেজ তুমি ইজিলি প্রত্যেকটা মার্কস ক্যারি করতে পারবা। দেখো এখন প্রোটেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা জানি, দেখো এই একটা সেল মেমব্রেন একটা সেলকে, এনিমেল সেলটাকে কমপ্লিটলি সে কাভারিং দিয়ে রাখে। দেন হচ্ছে তোমার ইনার সাইডে যতগুলো পার্টিকলস আছে, যতগুলো তোমার হচ্ছে যে সাবস্টেন্স আছে বা সেলের লেয়ার আছে, সবকিছুগুলাকে সে ধরে রাখে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কালেকশন, সে হচ্ছে তোমার সেলের মধ্যে যে আমরা নার্ভাস স্টিমুলেশন দিই সেটাকে সে রিসিভ করে, সে কালেক্ট করে। কিছু কিছু ক্ষেত্রে সে হচ্ছে ফুডটাকে সে কালেক্ট করে তো রাখতে পারে। আমরা যখন ডিফারেন্ট স্টেজ অফ সেল মেমব্রেন দেখবো, ওখানে আমরা দেখবো যে সেল মেমব্রেনটা ওয়াটার, ফুড এগুলাকে সে কালেক্ট করে রাখতে পারে। দেন হচ্ছে দেখো আমাদের এই সেল মেমব্রেনটা আমাদের নার্ভাস সিস্টেমের রিসিপ্টর হিসেবে সে কাজ করে। এই যে ধরো আমরা এখানে টাচ করছি, এটা ফাইন টাচ নাকি এটা ক্রুড টাচ, হ্যাঁ, সেটার রিসিপ্টরটা সে কাজ করে। এক্ষেত্রে কোলেস্টেরল হেল্প করে। যারা অনেক বয়স হয়ে যায় বা যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের এই সেন্সেশনটা অনেকটুকু কমে যায়। দেন হচ্ছে কিছু জিনিস সে সিক্রেট করে, দেখো আমাদের স্কিনের মধ্যে দিয়ে, আমাদের সেল মেমব্রেনের মধ্যে দিয়ে অনেক কিছু সে সিক্রেট করে। দেন হচ্ছে ট্রান্সপোর্ট, আমাদের সেল একটা সেল থেকে আরেকটা সেলে কি ধরনের প্রোডাক্ট যাবে, আসবে, ট্রান্সপোর্ট হবে, বের হবে, এক্সিট এন্ট্রি নেবে, সবকিছু সে কন্ট্রোল করে। দেখো ফাংশন নিজে পড়ে নিলে সবচেয়ে বেস্ট হয়। দেন আসো এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ সেল মেমব্রেন। দেখো আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ সেল মেমব্রেন, মানে এই কোষ ঝিল্লিটা কি কি অবস্থায় থাকতে পারে। দেখো আমি এটা চাইলে একটা আলাদা ক্লাসও দিতে পারতাম, কিন্তু এটা হচ্ছে এই ক্লাসের মধ্যে রাখলাম যাতে তোমরা একসাথে এটা পড়ো। আমার শর্ট সিরিজের মধ্যে আমি এগুলা ছোটখাটো টপিকগুলো পড়াবো, এগুলো আসলে অনেকেই জানতে চায় না, কিন্তু এগুলো লাগে। দেখো এখানের মধ্যে হচ্ছে ফার্স্টে আসো হচ্ছে মাইক্রোভিলাই। দেখো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট, ভিলাই শব্দের অর্থ হচ্ছে, ভিলাই মিন্স হচ্ছে যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ আছে না, এগুলাকে বলা হচ্ছে ভিলাই। ভিলাই মানে হচ্ছে এগুলাকে বলা হচ্ছে ভিলাই, এক বচনে বলা হচ্ছে ভিলাস। আমার একটা ক্লাস আছে কিভাবে তুমি বায়োলজিতে এক বচন এবং বহু বচন রিলেটেড সবকিছু পড়বা। সো দেখো নামের শেষে যদি এস থাকে, দ্যাট ইজ সিঙ্গুলার, তার মানে এগুলা সবগুলাকে একত্রে আমি বলবো হচ্ছে ভিলাই, আর সিঙ্গেলটাকে বলবো হচ্ছে ভিলাস। সো এগুলো অনেক বেশি ছোট, এবং যে দেখো একটা সেল মেমব্রেনের এই জায়গাগুলোতে এরকম ভাবে ভিলাইগুলা থাকে, তো ভিলাইয়ের মধ্যে এসে এসে ফুডগুলো স্টে করে যাতে তারা পাশের সেলে পৌঁছাতে পারে। সো দ্যাট ইজ ভিলাই। দেন হচ্ছে দেখো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মিন্স হচ্ছে টু ইট, আর সাইটো মিন্স হচ্ছে সেল, সিস কথাটার মানে হচ্ছে প্রসেস, সিস কথাটার মানে হচ্ছে প্রসেস। তাহলে যে প্রক্রিয়ায় বা যে প্রসেসে একটা সেল কোনো জিনিস খেয়ে ফেলতে পারে, দ্যাট ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস। তাহলে তুমি এই যে দেখো এখানে যদি একটা সেল একটা পার্ট, সে যদি কোনো কিছু তার ভিতরে এনগালফ করতে পারে, ওটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটার সাথে আরেকটা জিনিসের মিন পাওয়া যায়, সেটা হচ্ছে পিনো। পিনো মিন্স হচ্ছে ওয়াটার, আর সাইটো মানে হচ্ছে সেল, তোমরা জানো। সিস মিন্স হচ্ছে প্রসেস। ওকে, তাহলে পিনোসাইটোসিস হচ্ছে একটা সেলের ভিতরে, এটাও সেম ভাবে সেলের আউটার পোর্শনে কিছু ভেসিকল মেক হবে, এখানের মধ্যে এই পানিটা থাকবে, সেই পানিটাকে সে ক্যাচ করে তো রাখতে পারবে। আমাদের যখন স্কারসিটি অফ
ওয়াটার বা পানি কমে যাবে, ডিহাইড্রেশন হবে, তখন সেখান থেকে পানিটাকে সে ইউজ করতে পারবে। তাহলে পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, মাইক্রোভিল এগুলো 2 নম্বরে দেয়, ছবি সহ দেওয়ার চেষ্টা করবে। দেন আসো মেসোসোম। মেসো শব্দের অর্থ হচ্ছে মিডল, এটা হচ্ছে মিডল, সোম মানে হচ্ছে বডি, তাহলে এটা হচ্ছে একটা মিডলের একটা বডি। ধরো একটা সেল যখন সেল ডিভিশন হয়, মানে এটা সেল যখন 2 ভাগে ভাগ হয়ে যায়, তখন একটা জায়গাতে স্পেসিফিক্যালি সে ডিভিশনটা স্টার্ট হয়। তো ধরো একটা সেল মেমব্রেনের, ধরো যে একটা সেল মেমব্রেনের যে জায়গাতে এটা স্টার্ট হয় সেই জায়গাটার নামই হচ্ছে মেসোজোম। এই যে মিড পয়েন্টে যে ভাঙাটা শুরু হয় না, বা ডিভিশনে যে সাহায্য করে, ওটাকেই বলা হয় হচ্ছে মেসোসোম। এইটা ম্যাক্সিমামই বোঝে না, পারতে চায় না, বাট এটা এক্সামে আসার পসিবিলিটিস আছে, কখনো ওরকম ভাবে দেখা যায় না। দেন দেখো দ্যাট ইজ ডেসমোজোম। ডেসমো কথাটা তোমরা অলরেডি পড়েছো সেল ওয়ালে, ওখানে একটা কথা ছিল প্লাজমোডেসমাটা, ওই ডেসম থেকে আসছে হচ্ছে ডেসমো। ডেসমো মিনস হচ্ছে বন্ধন, বা হচ্ছে যে তাদের মধ্যে একটা রিলেশন। তো ডেসমোজোম, সোম মানে হচ্ছে বডি, মানে এখন দেখো আমি এটা দেখাই, ধরো এই যে এইটা একটা সেল মেমব্রেন, এটা আরেকটা সেল মেমব্রেনের সেলের সেল মেমব্রেন। আমরা জানি যখন 2টা সেল পাশাপাশি থাকবে, ওদের মাঝখানে কিন্তু ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, তখন ওরা কিভাবে একটা আরেকটার সাথে জয়েন্ট ফর্ম করে, ওটাকে বলা হচ্ছে ডেসমোজোম। তুমি দেখো এই যে এগুলো হচ্ছে তোমার, এই যে দেখো এই যে এইভাবে, আর এই পাশ থেকে ধরো আরেকটা আসলো, এই যে ধরো এই যে এটা আমি একটু বড় করতে দিই, তাহলে দেখো এই যে ফাইবার গুলা, এগুলার নাম হচ্ছে টনোফাইব্রিল। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে টনোফাইব্রিল। তাহলে এই যে দেখো টনোফাইব্রিল দিয়ে একটা সেলের সাথে যে পাওয়ারে বা যে এনার্জিতে সে আটকে থাকে, দ্যাট ইজ ডেসমোজোম। তাহলে পিনোসাইটোসিস, মাইক্রোভিলাই, ফ্যাগোসাইটোসিস, ডেসমোজোম, আর এটা হচ্ছে মেসোসোম। এগুলো হচ্ছে কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। তোমরা এগুলো একটু ভালোভাবে পড়ো, কারণ এগুলোতে খুব একটা পড়া হয় না, অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন থাকতে পারে। এখন আমি তোমাদেরকে লাস্ট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কোষ ঝিল্লির চলন। আমরা কোষ ঝিল্লি কিভাবে মুভ করে সেটা আমরা এখন জানবো। তোমরা এই ক্লাসগুলো একটু বারবার দেখো, কারণ তুমি যদি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও, সেটা নিতে হবে খুবই স্লোলি। যত র্যাপিড নিবা তত তোমার নলেজগুলা তোমার ব্রেনে থাকবে না। আচ্ছা, এখন দেখো এই যে ঘূর্ণনটা, শোনো এই যে ঘূর্ণন হচ্ছে, দেখো এই যে এইটা হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেলের ফসফোলিপিড বাইলেয়ার। এই যে এটা দেখো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তো ফসফোলিপিড বাইলেয়ারের এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গ্লিসারল হেড, যেখানের মধ্যে এটা ফসফেটটা অ্যাকচুয়ালি থাকে। তো এই যে গ্লিসারল হেডটা, এটা কন্টিনিউয়াসলি এক জায়গায় ঘুরতে থাকে। তাহলে দেখো আমি এগুলোকে নাম্বারিং দিই, এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। সো দেখো এই যে এইটা যদি ঠিক এক জায়গাতেই ঘুরতে থাকে, দেখো এই যে এক জায়গাতেই কন্টিনিউয়াসলি যদি ঘুরতে থাকে, সো এটা হচ্ছে তোমার ঘূর্ণন। ওকে, দেন দেখো এখানে যদি এই যে ধরো আমি আরেকটা আঁকতেছি, যে একটা, এই যে একটা, সো এগুলা যদি একটা, এটা এখানে, এটা যদি এখানে চলে যায়, এটার নামই হচ্ছে পার্শ্বীয় ব্যাপন। মানে তোমার হচ্ছে গ্লিসারল হেড গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, দ্যাট ইজ পার্শ্বীয় ব্যাপন। এটা কিন্তু পরীক্ষার মধ্যে থাকে। দেন দেখো ফ্লেকশন হচ্ছে, এই যে দেখো ফ্যাটি অ্যাসিডটা, টেইলটা যদি একবার এদিকে আরেকবার এদিকে চলে যায়, এটার নাম হচ্ছে পার্শ্বীয় ব্যাপন। ওকে, দেন দেখো এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে, এই যে এইটা একটা, আবার ধরো এটা আরেকটা। তাহলে এই টোটাল জিনিসটা যদি এইখান থেকে এখানে একবার যায়, আবার এখান থেকে যদি এখানে আরেকবার যায়, দ্যাট ইজ ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমি কি বুঝাতে পারছি? তাহলে এগুলাই হচ্ছে আমাদের মুভমেন্ট অফ সেল মেমব্রেন। দেখো আমি ক্লাসটাকে আর বেশি লেন্থ করতে চাচ্ছি না। তোমরা এই ভিডিওটাতে প্লাজমা মেমব্রেনের সবকিছু পাবা, এর বাইরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। তুমি ফার্স্ট অফ অল প্লাজমা মেমব্রেন কাকে বলে, প্লাজমা মেমব্রেনের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, দেন হচ্ছে প্লাজমা মেমব্রেনের আদার নেম কি কি আছে, দেন এটার আন্ডারে আছে স্যান্ডউইচ মডেলটা একটু পড়বা, ফ্লুইড মোজাইক মডেলটা একটু পড়বা, স্ট্রাকচার, ফাংশন, ডিফারেন্ট স্টেজেস, এন্ড হচ্ছে মুভমেন্ট অফ সেল মেমব্রেন। এগুলা করার আগে তুমি অবশ্যই আমার শিটটা বা আমার নোটসটা, আমার পিডিএফটা কালেক্ট করে নিবা, তাহলে তোমার জন্য ইজি হবে এটা। থ্যাংক ইউ ফর টুডে। আল্লাহ হাফেজ।